গাড়ি থামিয়েছেন কেন? না, জ্যামে পড়েছি। আমার কি দোষ? আগুন দেখলো তাদের লাইনেও জ্যাম পড়েছে। বিরক্তিতে নাকমুখ কুঁচকে ফেলল। জ্যাম লাগার সময় পেল না। মাথা উঠিয়ে লুকিং গ্লাসে নজর পড়তেই চোরা চোখে একবার পেছনে ফিরে তাকালো। মিনা সিটে হেলান দিয়ে চোখ বুঝে আছেন। মোম মায়ের দিকে তাকিয়ে আছে। মেয়েটা যাই পরে তাতেই মানায়। এই যে থ্রি-পিসের সাথে হিজাব পরেছে, মাথায় হিজাবের উপর গোল সাদা পাথরের কি যেন লাগিয়েছে, হয়তো সেফটি পিন। রৌদ্রের আলোতে ঝলমল করছে। মুখে তেমন শ্বাস নেই, চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক। এতেই কত সুন্দর লাগছে। নাকি তার চোখেই মোমকে এতটা ভালো লাগছে? উত্তর জানা নেই আগুনের। মুখটা ঘুরিয়ে সামনে তাকালো। নজর তার লুকিং গ্লাসে। সেটাতে মোমের মুখশ্রী স্পষ্ট দেখা যাচ্ছে। এতক্ষণ বিরক্ত লাগলেও এখন তেমনটা লাগছে না। হাতের ফোনটা নাড়াচাড়া করছে আর চুপি চুপি গাড়ির সম্মুখের আয়না দিয়ে মোমকে দেখছে। বিরক্তিকর জ্যাম কাটিয়ে আগুনের ফ্ল্যাটে ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গেল। 1 ঘন্টার রাস্তা 3 ঘন্টা পাড়ি দিয়ে এসেছে। জ্যাম না থাকলে দিনের আলো থাকতেই চলে আসতে পারত। বাসে এসে মিনা, আয়মান যে রুমটাতে থাকতো সেই রুমে চলে গেলেন রেস্ট নিতে। ক্লান্ত তিনি। জার্নি করার অভ্যাস থাকলেও গরমের কারণে তার শরীর খারাপ করছে। গাড়ি থেকে ব্যাগপত্র লাগেজ নামিয়ে ড্রাইভার দিয়ে গিয়েছেন। আগুন সেগুলো ডাইনিং রুমে রেখে নিজের রুমের দিকে অগ্রসর হলো। রুমে গিয়ে ফ্রেশ না হয়েই বিছানায় শুয়ে পড়ল। মোম রুমে যায়নি। চারদিকে নজর বুলাচ্ছে। ফ্ল্যাটে বড় বড় 2টা রুম। বোঝাই যাচ্ছে একটাতে আগুন, অন্যটাতে আইমান থাকতো। আর একটা ড্রয়িং রুম। ড্রয়িং রুমে ডাইনিং রুম একসাথে অ্যাডজাস্ট করা। হেঁটে হেঁটে রান্নাঘরে চলে আসলো সে। রান্নাঘরটাও বেশ বড় সড়ো। ড্রয়িং রুমে বড় করে ফ্রেমে বাঁধা আইমান আর আগুনের একসাথে তোলা ছবি ঝুলানো। আগুন যে কতটা গোছালো মানুষ সেটা তার ফ্ল্যাটের হাবভাব দেখেই বোঝা যাচ্ছে। ডাইনিং টেবিল থেকে কিঞ্চিত দূরে একটা শো কেবিনেট। কেবিনেটের দরজা খোলা। সেটাতে পরপর কয়েক জোড়া জুতা সাজানো। শো কেবিনেটের উপরে কাচের তৈরি ঘরের মতো একটা অ্যাকুরিয়াম। সেটাতে পানি ভরা। ভেতরে ছোট ছোট কিছু সংখ্যক মাছ আর নারকেল গাছ রয়েছে। মাছগুলো লাল সোনালি রঙের। খুব সুন্দর লাগছে দেখতে। অ্যাকোয়ারিয়াম বা অ্যাকোরিয়াম হলো যে কোনো আকারের একটি ভিভারিয়াম, যার অন্তত একটি স্বচ্ছ দিক থাকে, যেখানে জলজ উদ্ভিদ বা প্রাণী রাখা হয় এবং প্রদর্শিত হয়। মৎস্য পালনকারীরা মাছ, অমেরুদণ্ডী প্রাণী, উভচর জলজ সরীসৃপ যেমন কচ্ছপ এবং জলজ উদ্ভিদ রাখার জন্য অ্যাকোরিয়াম ব্যবহার করে থাকে। অ্যাকোয়ারিয়াম শুধুই ঘর সাজানোর শোপিস নয়, কারণ এর মধ্যে থাকে জীবন্ত মাছ। তাই শখের এই জিনিসটিরও প্রয়োজন সঠিক যত্ন। ঘরের এক কোণে একটি বড় বা ছোট অ্যাকোয়ারিয়ামে রঙিন মাছের ছুটাছুটি দেখতে মন্দ লাগে না। মোম সেদিকে এগিয়ে যায়। কাচের অ্যাকোরিয়াম ঘরটার এক সাইডে হাত রাখে, যেখানে লাল রঙের একটা মাছ এসে চুপটি করে রয়েছে। আচ্ছা, মাছটা কি ঘুমোচ্ছে নাকি পানি খাচ্ছে? মাছটার কি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? মোম নিজের মাথায় গাঁটটি মারে। নিজের বোকা বোকা ভাবনায় হেসে ফেলে। মাছ তো পানিতেই থাকে, বরং পানি না পেলেই নিঃশ্বাস আটকে মারা যাবে। এরকম মাছ মোম জীবনে প্রথম দেখছে। গ্রামে এমন মাছ দেখেনি। মোম মাছ দেখায় ব্যস্ত। এদিকে রুম থেকে আগুন খেয়াল করলো মোম এখনো রুমে আসেনি। মেজাজ খারাপ হলো ওর। এই মেয়েটিকে কি সব কিছু বলে দিতে হবে? এত গরমের মধ্যে নিশ্চয়ই ঘেমে গিয়েছে। পরে যদি ঠান্ডা লেগে যায়, দ্রুত চেঞ্জ করা দরকার। মাথা উঠিয়ে দরজার দিকে চেয়ে হাঁক ছেড়ে ডেকে উঠল। মোম, কোথায় তুমি? জলদি রুমে আসো। আগুনের ডাকে চমকে ওঠে মোম। চঞ্চল পায়ে এগিয়ে যায় রুমের দিকে। একেবারে আগুনের মাথার কাছে এসে দাঁড়ায়। বার কয়েক পলক ঝাপটে জিজ্ঞাসা করে, জি বলুন, কোনো দরকার? দরকার আছে, তবে আমার না, তোমার। আমার আবার কি দরকার? আগুন ওয়াশরুমের দিকে ইশারা করে চোখ বুজে ক্লান্ত ভঙ্গিমায় বলল, বাইরে থেকে এসেছো, অল্প হলেও গায়ে ধুলাবালি লেগে আছে। ঘেমেও তো গিয়েছো। ওইদিকে ওয়াশরুম। যাও, কাপড় চেঞ্জ করে হাত ধুয়ে আসো। জি যাচ্ছি। আপনি ফ্রেশ হয়েছেন? না, তুমি আগে যাও। তুমি বের হলে আমি যাব। না, আপনি আগে যান। বললাম না, আগে তুমি যাও। আপনি মোম কথা শেষ করতে পারে না। আগুন ধমকে দাঁতে দাঁত চেপে বলল, বেশি কথা বলা আমি পছন্দ করি না। ব্রু কুচকে কিছু মনে পড়তেই ঠোঁটে দুষ্টভাব টেনে ফের বলল, বাই এনি চান্স তুমি আবার একসাথে ফ্রেশ হতে চাচ্ছ না তো? চাইতেই পারো, দোষের কিছু না। হাজবেন্ড আমি তোমার।
এমনিতেও মা বলেছে আমি যেখানেই যাই তোমাকে যেন সাথে করে নিয়ে যাই। আগুনের কথায় মোম ভরকে গেল। ঘন পাপড়িযুক্ত চোখ দুটো বড় বড় করে তাকায় তার দিকে। কোন কথার প্রেক্ষিতে এই কথা বলছে বুঝতে না পারলেও মোম এতটুকু বুঝতে পেরেছে আগুন ওকে এখানে নিয়ে আসতে অনিচ্ছুক ছিল। শাশুড়ি মার কথায় ওকে নিয়ে এসেছে। মোম আর কথা বাড়ালো না, দ্রুত ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে আগুনকে ডেকে দিল। আগুনও ফ্রেশ হতে চলে গেল। মোম শাশুড়ির রুমের দিকে পা বাড়ালো। মিনার পাশে বসে আলতো স্বরে ডেকে ওঠে, না, আপনার কি শরীর বেশি খারাপ লাগছে? ওনাকে বলবো কি? আরে না, আমি ঠিক আছি। আসলে এই গরমে মাথাটা ধরেছে খুব। গোসল করবেন? গোসল করলে ভালো লাগবে। মিনা হেসে বললেন, রাতের বেলা গোসল করা কি ঠিক হবে? গরমে রাতে গোসল করলে কিছু হবে না। আগুন শুনলে রেগে যাবে। আগুন কোথায়? উনি ফ্রেশ হচ্ছেন। আমিও যাই তাহলে, ফ্রেশ হয়ে আসে। এসেই শুয়ে পড়েছি, কাপড় ভিজিয়ে গাটা মুছে নিব। শরীর ম্যাচ ম্যাচ করছে। তুমি এই রুমেই থাকো। জি। মিনা ওয়াশরুম থেকে বের হয়ে দেখেন মোম তার রুমটা মাথা এদিক ওদিক নেড়ে চোখ দিয়ে অবলোকন করছে। এই রুমের সাথে ছোট্ট একটি বারান্দা। অযত্নে কি বেহাল দশা তার। মোম মুখ কুচকায়। আগুনের রুমের বারান্দাটা কত সুন্দর পরিপাটি। কয়েকদিন এই বাসায় কেউ থাকেনি, বোঝাই যায়নি। শুধু কিছুটা ধুলোবালি জমেছে। আর আইমান ভাইয়ার রুমটা মোটামুটি চললেও বারান্দার অবস্থা খুবই জঘন্য। মিনা কাছে এসে বললেন, এসো, তোমাকে পুরো বাসাটা ঘুরে দেখাই। কোথায় কি আছে সেটাও দেখিয়ে দিচ্ছে। মোম উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আপনাকে কষ্ট করতে হবে না, আমি দেখেছি। এসেই পুরো বাসাটা চক্কর কাটা শেষ। বাসায় 3টা রুম, 2টা শোয়ার রুম, একটি ড্রয়িং রুম, সাথে ডাইনিং রুম অ্যাটাচড করা, তার সই সই রান্নাঘর। এক নিঃশ্বাসে কথাগুলো বলে লম্বা দম নিল মোম। মিমা মিনা অবাক হয়ে মোমের থুতনিতে হাত রেখে বললেন, আরে বাহ, তুমি তো দেখছি অনেক দায়িত্বশীল মেয়ে। ভালো হয়েছে, নিজেটা নিজে বুঝে নিচ্ছ। আমি আরও কিছু কাজ ভালো মতো দেখিয়ে দিয়ে কালকে বাড়িতে চলে যাব। সে কি, কেন? না না, আপনি কালকে যাবেন না। সেটা পরে দেখা যাবে। এখন চলো আমার সাথে। মোম শাশুড়ির পিছু পিছু চলল। মিনা রান্নাঘরে এসে থামেন। এদিক ওদিক তাকিয়ে কি যেন খুঁজছেন। মোম জিজ্ঞেস করলো, কি খুঁজছেন মা? রান্না করব। আগুন বাইরে খাবার খেতে পছন্দ করে না, কিন্তু এখানে তো ডাল ছাড়া কাঁচা বাজার কিছু নেই। ফ্রিজে চেক করে দেখতে পারেন মা। ভালো কথা মনে করিয়েছ তো, ফ্রিজের কথা মাথাতেই ছিল না। মিনা ফ্রিজে চেক করে দেখেন ডিম ছাড়া কিছুই নেই। না থাকাটাই স্বাভাবিক। মাস শেষের পথে বাজার তো শেষ হবেই। এমনিতেও আগুন বিয়ের 3 দিন আগে থেকেই ওই বাড়িতে ছিল। বাজার থাকলে নিশ্চয়ই সব ফ্রিজে রেখে দিত। এখন কি করবেন তিনি? রাতে কি খাবে? মম গিয়ে দেখতো আগুন কি করছে। মোম এসে দেখে আগুন উপর হয়ে বালিশে মুখ গুজে শুয়ে আছে। ঘুমিয়ে পড়েছে কি? ডাকার সাহস পাচ্ছে না। ডাকলে যদি রেগে যায়। মোম মুখ গোমরা করে শাশুড়ির নিকট ফিরে যায়। মিনা একটা পাতলা কাপড় ভিজিয়ে চুলা মুছছেন। মোম গিয়ে বলে, মা, আপনার ছেলে ঘুমাচ্ছে। ডেকে তোলো, কি রান্না করবো জিজ্ঞেস করো। আমি পারবো না, আপনি জিজ্ঞেস করুন। মিনা চুলা মোছা শেষ করে কাপড়টা রান্নাঘরের ছোট্ট জানালার আড়াআড়িভাবে গাঁথা শিকের মধ্যে মেলে দিলেন। মোমের দিকে চেয়ে বললেন, কেন, তুমি বলে কি সমস্যা? মোম কিছু বলল না। মিনা তপ্ত নিঃশ্বাস ছেড়ে আগুনের রুমের দিকে হাঁটা ধরলেন। মোম রান্নাঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে পড়ল। মিনা আগুনের কাঁধে হাত রেখে বললেন, আগুন ঘুমিয়ে গেছিস নাকি? ওঠ। আগুন মুখ কুচকে ঢুলু ঢুলু চোখে তাকায়। রাশভারী কণ্ঠে বলে উঠল, কি হয়েছে, ডাকছো কেন? রাতের জন্য কি রান্না করবো? ঘরে তো ডাল ডিম ছাড়া অন্য কিছু নেই। কোনো রান্না করতে হবে না। মিনা অবাক হয়ে বললেন, রান্না না হলে খাবো কি? রাতে কি না খেয়ে থাকবে নাকি? মম ছোট মানুষ, ওর তো ক্ষুধা লাগবে। আগে বললে আসার সময় বক্সে করে বাড়ির রান্না করা খাবার নিয়ে আসতাম। আগুন বিরক্তি নিঃশ্বাস ত্যাগ করে। কপাল কুচকে বলল, পুরো কথা না শুনেই কেন কথা বলো? আমি হোটেল থেকে খাবার অর্ডার করে দিয়েছি। তোমাকে আর রাতে কষ্ট করে রান্না করতে হবে না। কিভাবে অর্ডার করলি? তুই তো বাইরে খাবার খেতে পারিস না। অনলাইনে। একেবারেই খেতে পারি না এমনটা নয়, জাস্ট বাইরের খাবার পছন্দ করি না। একদিনে কিছু হবে না, আমি ম্যানেজ করে নেব। এমন সময় ডোরবেল বেজে উঠল। আগুন বলল,
হয়তো ডেলিভারি ম্যান এসেছে। যাও খাবারগুলো নিয়ে এসো। মিনা দরজা খুলে দেখেন গায়ে লাল টি শার্ট, মাথায় লাল টুপি পরা একজন ছেলে হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটি সালাম দিয়ে হাতে খাবারের ব্যাগটি মিনার হাতে ধরিয়ে দেয়। মিনা খাবার নিয়ে দরজা আটকাতে চাইলে ছেলেটি বাধা দেয়। মিনা ব্রুকুচকে তাকায়, গম্ভীর কণ্ঠে বলেন, দাঁড়িয়ে আছো কেন? কি চাই? আগুন টাকা দেয়নি? তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। মিনা আগুনকে কথাটা জানান। আগুন মানিব্যাগ থেকে টাকা বের করে দেয়। মিনা গিয়ে ডেলিভারি ম্যানের হাতে টাকা দিয়ে দরজা লাগিয়ে দেন। খাবারগুলো গরমই আছে, তাই আর গরম করেননি। তিনজনই খেতে বসে পড়েছে। আগুন আসতেই খাওয়া শুরু করেছেন। খাবার শেষ করে মিনা চলে যান রান্নাঘরে। এটো প্লেটগুলো ধুতে হবে। মোম শাশুড়ির সাথে যেতে নিতেই আগুন পেছন থেকে মোমের হাত টেনে ধরল। রান্নাঘরের দিকে একবার তাকিয়ে একটু নিচু হয়ে ফিসফিস করে বলল, হাত ধুয়ে সোজা রুমে আসবে, মনে থাকে যেন। কথার নড়চড় হলে খবর আছে। নীরব ধমকিতে মোম শুকনো ঢোক গিলল। মুখটা কাচুমাচু করে মাথা নেড়ে সম্মতি জানালো। প্লেট ধুয়ে থালা বাসন রাখার রেকের মধ্যে সেগুলো সুন্দর করে সাজিয়ে রাখছেন মিনা। শাড়ির আঁচলে হাত মুছে রুমে আসতেই দেখেন মোম তার পিছনে দাঁড়িয়ে আছে। মুচকি হেসে জিজ্ঞেস করলেন, এটো হাতে দাঁড়িয়ে আছো কেন? জি, হাত ধোবো। ধৌ, আমি আসছি, ঘুম পাচ্ছে খুব। মিনা চলে গেলেন নিজের রুমে। মোম হাত ধুয়ে ডাইনিং টেবিলে এসে হাফ গ্লাস পানি খেলো। হঠাৎ করে গলাটা কেমন শুকিয়ে যাচ্ছে। গুটি গুটি পায়ে রুমে গেল সে। আগুন ওয়ার্ড্রপে তাদের কাপড়গুলো গুছিয়ে রাখছে। মোম গিয়ে বলল, আপনি কেন করতে গেলেন? আমাকে বললে আমি করে দিতাম। কাপড়গুলো তো ভাঁজ করাই ছিল, আমি শুধু গুছিয়ে রাখছি। বাকিগুলো তুমি গুছিয়ে রাখো। যেগুলো পরবে সেগুলো ওয়ারড্রোবে রাখো, আর বাকিগুলো কাপড় রাখার আলমারিতে আমার কাপড় সহ তুলে রাখো। মোম লাগেজ থেকে একে একে সব কাপড় বের করে সুন্দর করে গুছিয়ে রাখলো। আগুন ল্যাপটপ নিয়ে বিছানায় বসলো। মোম গিয়ে আগুন থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বসলো। আগুন ব্রুকুচকে চেয়ে মোমের এক হাত টেনে একদম কাছে নিয়ে আসে। একদম আগুনের শরীর ঘেঁষে বসিয়ে দিয়েছে। মোম চোখ খিচে বন্ধ করে নিল। মোমের নিঃশ্বাস দ্রুত গতিতে হচ্ছে। আগুন নিজের মুখটা মোমের মুখের কাছাকাছি নিয়ে নিরেট স্বরে বলল, তুমি কি আমাকে ভয় পাও? নয়তো আমার সাথে এত দূরত্ব কেন তৈরি করছো? তুমি কি জানো সম্পর্কের মধ্যে বিচ্ছেদের আরেক নাম দূরত্ব? মোম কিছু বলছে না। সে এখনো চোখ বন্ধ করে আছে। আগুন শীতল কণ্ঠে বলল, চোখ খোলো মোম, তাকাও আমার দিকে। স্বাভাবিক হও আমার সাথে। চুপ থেকে আমাকে রাগিয়ে দিও না, কথা বলো। মোম চোখ খুলল, তবে আগুনের দিকে না তাকিয়ে নজর রাখলো বিছানার উপর। মোম চুপ করে আছে, কোনো জবাব দিল না। এবার আগুন ধমকে বলল, সমস্যা কি? কথা বলছো না কেন? আমি কি বলেছি কথা কানে যায়নি? মোম তার ডাগর ডাগর চোখ তুলে আগুনের দিকে কিঞ্চিত তাকিয়ে আবার মাথাটা নিচু করে নিল। আগুন একটা আঙ্গুল দিয়ে মোমের থুতনিতে হালকাভাবে স্পর্শ করে মুখটা উপরে তুলল। আগুনের স্পর্শে মোম মৃদু কেঁপে উঠল। সেদিন না বলেছিলাম আমার সামনে এইভাবে মাথা নিচু করে থাকবে না? মোম চোখ বুঝে পুনরায় মাথাটা নিচু করে নিল। আগুন হাত সরিয়ে নিল, শান্ত কণ্ঠে বলল, আমার সাথে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করো মোম। একটা সম্পর্ক এগিয়ে নিতে হলে কারোর একার প্রচেষ্টায় হয় না, দুজনকেই পুরোপুরিভাবে এফোর্ট দিতে হয়। তুমি আমার তুলনায় খুবই ছোট, বাচ্চা একটা মেয়ে। আমি যতটুকু জানি শহরে মেয়েদের তুলনায় আচ্ছা আমি যতটুকু জানি শহুরে মেয়েদের তুলনায় গ্রামের মেয়েরা অনেক বেশি ম্যাচিওর হয়। আমি কি বলছি, কি বলার চেষ্টা করছি, আশা করি বুঝতে পেরেছো। মোম এবার চোখ খুলে সরাসরি তাকায় আগুনের দিকে। তার চোখে কোনো রাগ বা গাম্ভীর্যতা নেই। আজ মানুষটার চোখে ভিন্ন কিছু দেখতে পাচ্ছে ও। চোখে মুখে ফুটে রয়েছে একরাশ মুগ্ধতা, আর সেই মুগ্ধতার সবটা জুড়েই আছে শুধু মোম। বদ্ধ ঘরে দুজন কপত কপতি একে অন্যের প্রতি মুগ্ধ দৃষ্টিতে চেয়ে। চোখের পলক পড়ছে না কারোরই। রুমটিতে বিরাজ করছে গুমোট আবহাওয়া। সেই সাথে আগুনের উষ্ণ নিঃশ্বাস আশ্রে পড়ছে কিশোরী কন্যাটির মুখের উপর। আগুন ঠোঁট পাকায়, নজর ফিরিয়ে নেয়। বৃষ্টি রাখে সাদা রঙের টাইলস দ্বারা আবৃত ফ্লোরে। ঠোঁট দুটো গোল করে ভারী নিঃশ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বলল, এভাবে তাকিও না মোম, কিছু একটা করে ফেলবো, তখন আবার আমাকে দোষ দিতে পারবে না। আগুনের কঠিন ভাষা বুঝতে অক্ষম মোম অবুঝের মতো প্রশ্ন করল, কি করার কথা বলছেন আপনি? মারবেন নাকি?
আগুন ভ্রুকুচকে তাকায়। স্নিগ্ধ মুখটাতে বাচ্চামোর ছাপ। মোমের ঠোঁটের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, তেমন কিছু না, সঠিক সময় আসলে একদিন ঠিক বুঝতে পারবে। পরপর মুখভঙ্গি বদলে নিজের সেই গাম্ভীর্য ভাব ফুটিয়ে অবাক সহিত জিজ্ঞেস করে, তোমাকে মারার কথাই কেন বলবো? তোমার কেন মনে হলো আমি তোমাকে মারবো? মোম চঞ্চল কণ্ঠে জবাব দিল, আমাদের গ্রামে দেখেছি স্বামীর কথা না শুনলে তারা বউদের মারে। আমার বান্ধবী রাহি, ওরও তো বিয়ে হয়েছে। আমাদের বিয়ের 1 মাস আগে তার বিয়ে হয়েছিল। রাহির স্বামী সামান্য খুঁত পেলেই তাকে মারে। আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে প্রশ্ন করল। আমাকে কি তোমার তেমনটাই মনে হয়? মোম মাথা নিচু করে নিল, মিনমিন করে বলল, না, কিন্তু আমার আপনাকে ভয় করে। আমাকে ভয় পাও কেন? আমি কি কোনো দৈত্য যে তোমাকে মেরে ফেলবো, নাকি কোনো জন্তু যে তোমাকে খেয়ে ফেলবো? কোনটা? মোমের অস্বস্তি লাগছে। কি বলবে, কি বলা উচিত বুঝতে পারছে না। মোম নিজেও জানে না কেন সে লোকটাকে ভয় পায়। কোনো কারণ ছাড়াই ভীষণ ভয় পায়ও। মোমের নীরবতা দেখে আগুন প্রসঙ্গ পাল্টায়। খিটখিটে মেজাজ নিয়ে বলল, আচ্ছা, বলতে হবে না, তবে তোমাকে আমার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আমার সাথে সময় কাটিয়ে নিজের মধ্যকার জড়তা কাটাতে হবে। কথা বলতে হবে, কথা বললে নিজেকে আমার সাথে স্বাভাবিক করতে পারবে। মোম চুপ করে আছে। আগুন একটা হাত মোমের হাতের উপর রাখতেই মোম হাত সরিয়ে নেয়। আগুন অবাক হলো না। এটা স্বাভাবিক। বাচ্চা মেয়ে হয়তো দ্বিধা কাজ করছে। মোম থেকে কিছুটা দূরে বালিশে হেলান দিয়ে বসলো। মোমের মুখশ্রী অবলোকন করলো গভীরভাবে। এভাবে চলতে থাকলে ওদের সম্পর্ক কোনোদিনই ঠিক হবে না। আগুন তো চেষ্টা করছে মোমকে নিজের সাথে খাপ খাওয়াতে। মোমের আচরণ ব্যবহার স্বাভাবিক না হলেও একা সম্পর্ক বজায় রাখার, সম্পর্কটা ধরে রাখার চেষ্টা করেও কোনো লাভ হবে না। মোম অত্যন্ত মোলায়েম কণ্ঠে জবাব দিল। জি, আমি চেষ্টা করব। এইটুকুতেই আগুন ভরসা পেল। অধর কোণে ধরা দিল কিঞ্চিত মুচকি হাসি। নিজেকে স্বাভাবিক করে বলল, অনেক দিন তো হলো, পড়াশোনার কি খবর বলো? পড়ার ইচ্ছে নেই? হ্যাঁ, আছে তো। ওকে, আমি তাহলে কালকে আশেপাশের স্কুলের হেডমাস্টারদের সাথে কথা বলে দেখব তোমাকে ভর্তি করানো যায় কি না। ভর্তি তো করানো যাবেই আশা করি, তবে ট্রান্সফার করানোটাই মেইন। মোম চকিতে তাকালো। ছটফট কণ্ঠে বলে উঠল, কোনো দরকার নেই, আমি আমাদের বাড়ির স্কুলেই পড়াশোনা করব। আপনি তো ওই দিন বলেছিলেন আমাকে বাড়িতেই পড়তে দিবেন। আগুন ভ্রুকুচকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, পিচ্ছি মানুষ একটু বেশিই বুঝে। আমি বলেছিলাম, ইভেন এখনও বলছি, তুমি তোমাদের গ্রামের বাড়িতে গিয়েই পরীক্ষা দেবে, কিন্তু পড়াশোনা তো কন্টিনিউ করতে হবে। এখান থেকে কি তুমি প্রতিদিন তোমার গ্রামের বাড়ির স্কুলে যেতে পারবে? যাওয়া আদৌ সম্ভব? আচ্ছা, যাওয়া আদৌ সম্ভব? মোম দুদিকে মাথা নাড়ালো। আগুন পুনরায় বলল, সেজন্যই তো বলছি, এখানে থেকে রেগুলার পড়াটা মেনটেন করবে, বাড়িতে থেকে কতটুকু পড়া কমপ্লিট করতে পারবে? আমি না হয় রাতের পড়া না বুঝলে, না পারলে বলে দিতে পারবো, তবে ভালো গাইডেন্স স্কুলের সহচার্যে থাকলে অনেকটা এগিয়ে থাকবে। এসএসসি পরীক্ষা আসতে এখনও অনেক মাস বাকি। স্কুলে ভর্তি করিয়ে দিলেই ভালো হবে। তাছাড়া আমি কলেজে চলে গেলে সারাদিন বাসায় তোমাকে একা থাকতে হবে। পারবে একা থাকতে? মোম কিছুক্ষণ চুপ থেকে গোমরা মুখে বলল, একা থাকতে কিছুটা অসুবিধা তো হবেই। কয়েকদিন গেলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে আমি তো এই শহরে নতুন, কাউকে তেমন চিনি না। মানুষজন কেমন হবে সেটাও জানি না। আমার ভীষণ ভয় করছে। আগুন বিরক্ত হলো। কপালে প্রগাঢ় ভাঁজ ফেলে দাঁতে দাঁত চেপে বলল, তুমি ভয় পাও না কিসে, আগে সেটা বলো। একটু জোরে শব্দ পেলেই ভয় পাও, বজ্রধ্বনির আওয়াজ শুনলে ভয় পাও, আমার দিকে তাকিয়ে কথা বলতে ভয় পাও, আমাকে দেখলেও ভয় পাও। ইনফ্যাক্ট আমি তোমার কাছাকাছি আসলেও ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দাও। সব কিছুতেই এত ভয় কেন পাও? মোম বলার মতো কিছু খুঁজে পেল না। ছোটবেলা থেকেই মোম সামান্য কিছু হলেই ভয় পেয়ে যায়। আগুন এভাবে ভয় পাও ভয় পাও বারবার বলাই মোমের লজ্জা লাগছে। ওকে নিশ্চয়ই ভিতর ঢিম ভাবছে। না ভাবার কিছু নেই, ও ভাবার সুযোগ করে দিয়েছে বলেই তো ভাবছে। আগুন রাশভারী কণ্ঠে বলল, একটা কথা জিজ্ঞেস করব, সত্যি বলবে কিন্তু। জি। আগুন হালকা গলা খাকারি দিয়ে বলল, শুনেছি গ্রামের মেয়েরা হাই স্কুলে গেলেই নিজেদেরকে বড় ভাবতে শুরু করে।
অনেকটা ফ্যান্টাসিতে ভুগে, অল্পতেই পেকে যায়। যদিও সবাই এক না। আচ্ছা, তুমি কি স্কুলে থাকতে কখনো কারোর সাথে রিলেশনে জড়িয়েছো? কারোর সাথে প্রেম করেছিলে? তুমি ভয় পেও না, করলেও আমি কিছু মনে করব না। এই বয়সে এমন একটু আধটু ভুল হয়। সরল মনে আমার সাথে সবটা শেয়ার করতে পারো। নিজের বউয়ের মুখে তার লাভ স্টোরি শুনতে মন্দ লাগবে না। আগুনের কথায় মোম হকচকিয়ে যায়। অক্ষি যুগল বড় বড় করে তাকায়। মুখভঙ্গিতে ফুটে ওঠে অবাকের চিহ্ন। এই লোক এসব কি বলছে? কিভাবেই বা বলছে? কেনই বা বলছে? মোমের মুখ কুঁচকে দৃঢ় কণ্ঠে বলল, এসব কিছুতে আমি কখনো জড়াইনি। আর না ওইসব প্রেম ভালোবাসার সম্পর্কে আমার পূর্বে কোনো ধারণা আছে। আমি এসব পছন্দ করতাম না। সব সময় নিজেকে এসব বিষয় থেকে দূরে রাখার চেষ্টা করেছি। মোমের কথায় আগুন মনে মনে তৃপ্তিময় কিঞ্চিত হাসল। মোম যদি ওদের বিয়ের আগে কারোর সাথে রিলেশন করত, এতে আগুন মোমকে কিছু না বললেও হয়তো এক্ষুনি বাসরটা সেরে ফেলতো। মোম বাধা দিলেও শুনতো না। কেন শুনবে? যে মেয়ে বিয়ের আগে প্রেম করতে পারে সে নিশ্চয় এতটা অবুঝ নয়। একজন প্রাপ্তবয়স্কের মতোই আচরণ করবে। শুধু শুধু বিয়ে করা বউকে অবুঝ ভোলাভালা ভেবে নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য সময় দেওয়ার কোনো মানেই হয় না। আগুন নিজের ব্যক্তিগত জিনিস নিয়ে প্রচণ্ড সিরিয়াস। সেখানে বউ তো সবচেয়ে ব্যক্তিগত। আগুন নিজের মুখে গাম্ভীর্য ভাব ফুটিয়ে বলে উঠল, তাহলে আমি তোমার জীবনের প্রথম পুরুষ হব, সেই সাথে প্রথম অনুভূতি, প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। বিষয়টা দারুণ না? আরেকটা বিষয় হলো, আমি ছ্যাঁকা খাওয়া থেকে বেঁচে গেলাম। নয়তো জীবনে প্রেম না করা এই আমি শেষে কিনা রিলেশনে জড়ানো একজন বউ পেতাম। ভাবতেই কেমন ছ্যাঁকা ছ্যাঁকা ফিলিংস হচ্ছে। আগুনের কথায় মোম কিঞ্চিত লজ্জা পেল। তবে আগুনের শেষের কথাগুলো শুনে ফিক করে হেসে ফেলে। আগুন মুগ্ধ চোখে চেয়ে দেখে সেই হাসি। এসো, ঘুমিয়ে পড়ো, আমি একটু আসছি। রাতের বেলা এখন আবার কোথায় যাবেন? আগুন ফিছেল হাসে। মোম ওর প্রতি নির্দ্বিধায় অধিকার খাটিয়ে কথা বলায় বেশ ভালো লাগলো। শান্ত কণ্ঠে বলল, তেমন কোথাও না, জাস্ট বেলকনিতে কিছুটা সময় কাটাবো। তুমি আসবে সাথে? না, বারান্দায় আলো নেই, অন্ধকারে ভয় পাই। আমি সাথে থাকলেও? মোম মাথা নাড়ে। অর্থাৎ আগুন থাকলে সে ভয় পায় না। তাহলে আসো। না থাক, আপনিই যান। আচ্ছা। আগুন মোবাইলটা নিয়ে ব্যালকনিতে চলে গেল। মোম বিছানায় শুয়ে আগুনের বলা তখনকার কথাগুলো ভাবতে লাগলো। মা, জলদি বাসায় এসো। হাইমান ট্রেনে পড়ে গিয়ে হাতে ব্যথা পেয়েছে। ডান পায়ের গোড়ালি ফুলে গিয়েছে। আমি দেখতে চাইলে আমাকে দেখতেই দিচ্ছে না, উল্টো চিৎকার চেঁচামেচি করে রুম থেকে বের করে দিচ্ছে। ফোনের ওপাশ থেকে ময়ূরীর কথা শুনে আঁতকে ওঠেন মিনা। চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, সে কি? ব্যথা পেলে কিভাবে? কখন পেয়েছো ব্যথা? সকালে নাকি ওর প্রাইভেট আছে। আমি সেলিনা আপাকে বলেই নাস্তা রেডি করে দিলাম। নাস্তা খেয়ে বাড়ি থেকে সুস্থ সবল বেরিয়েছিল। কয়েক ঘন্টা পর ফিরে আসে। জিজ্ঞেস করতেই বলে ট্রেনে পড়ে নাকি ব্যথা পেয়েছে। তোর আব্বুকে বল ডাক্তার ডেকে আনতে। তোমার ছেলে তো দরজাই খুলছে না। তোমাকে এই জানাতে নিষেধ করেছিল, আমি তবুও জানিয়ে দিলাম। আমি এক্ষুনি আসছি। কল কেটে দ্রুত ছুটল আগুনের রুমের দিকে। দরজা বন্ধ। তিনি জোরে জোরে দরজায় করাঘাত করছেন। আগুন ব্যালকনিতে এক্সারসাইজ করছে। আগুনের গায়ে স্যান্ডো গেঞ্জি আর ট্রাউজার। গা থেকে নোনতা ঘাম ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। দরজায় নখ পেতেই তোয়ালে দিয়ে শরীরের ঘাম মুছে দরজার নিকট এগিয়ে যায়। মোম গভীর ঘুমে আচ্ছন্ন। দরজা খুলে দিতেই মিনা ছটফট কণ্ঠে বললেন, কে এখনই ও বাড়ি ফিরতে হবে। আইমান অসুস্থ। আগুন ভ্রুকুচকে তাকায়। রাশভারী কণ্ঠে বলল, ওর আবার এত সকাল সকাল কি হয়েছে? হঠাৎ অসুস্থ হলো কিভাবে? কিভাবে হলো সেটা তো বাড়িতে গেলে বুঝতে পারবো নাকি? আচ্ছা, তুমি তৈরি হও, আমি গাড়ি ডেকে আনছি। আগুন একটা ট্যাক্সি ভাড়া করে মিনার জন্য অপেক্ষা করছে। মিনা তৈরি হয়ে এসে একবার ঘুমন্ত মোমের দিকে দেখল। আগুনকে উদ্দেশ্য করে বলল, ভেবেছিলাম আরো কিছুদিন থাকবো, সেটার হলো কই? এই আইমানটাকে নিয়ে আর পারি না। ছেলেটা যে কখন কি করে বসে, আমার আর এসব সহ্য হচ্ছে না। মেয়েটার প্রতি খেয়াল রাখিস বাবা, যত্ন নিস। ওর ছোট্ট মানুষ, ভুল ত্রুটি হবে। তুই হুটহাট মেয়েটার উপর রেগে যাস না। ঘুমাচ্ছে তাই। মেয়েটাকে বলেও যেতে পারছি না। ঘুম থেকে উঠে আমাকে না দেখতে পেলে অভিমান করবে হয়তো। আমারও তো কোনো উপায় নেই। ছেলেটা ব্যথা পেয়েছে, বাড়িতে যাওয়াটা জরুরি। আমি চেষ্টা করব এখানে আবার আসার। না আসতে পারলেও সেলিনাকে পাঠাবো।
মা, তুমি এত টেনশন করো না তো, আমি সবটা ম্যানেজ করে নিব। মোমের বেশি অসুবিধা হলে বাসায় না হয় একজন কাজের লোক রেখে দিব। তুমি অযথা চিন্তা করে শরীর খারাপ করো না। আসছি বাবা, ভালো থাকিস। মমকে ব্যাপারটা বুঝিয়ে বলিস। এখন চলো, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। আগুন মিনাকে গাড়িতে উঠিয়ে দিয়ে ফ্ল্যাটে ফিরে আসে। মিন দরজা আটকে ড্রয়িং রুমের সোফায় বসে পড়ে। পকেট থেকে ফোনটা বের করে আইমানকে কল করলো। আইমান বিছানায় বাম কাত হয়ে শুয়ে আছে। বড় ভাইয়ের কল দেখতে পেয়েই দ্রুত কল রিসিভ করে। আগুন গম্ভীর কণ্ঠে ধমকে বলল, বাকি টেনশন দিতে তোর ভালো লাগে? বেয়াত্তব, এত সকালে কোথায় গিয়েছিলি? আইমান শোয়া থেকে উঠে বসে। কুলের মধ্যে বালিশ রেখে সেটাতে থুতনি ঠেকিয়ে হতাশ কণ্ঠে বলল, কাজ ছিল সেজন্য গিয়েছিলাম। আমি কি জানতাম নাকি সাডেনলি অ্যাক্সিডেন্টটা হয়ে যাবে? বাট ব্রো, আমি তো মাকে কিছু বলিনি। জানলে কিভাবে? নিশ্চয়ই ময়ূরী বলেছে। ওকে আমি পই পই করে নিষেধ করেছিলাম মাকে না জানাতে, তবুও বলে দিয়েছে। আমার পেছনে না লাগলে ওর ভালো লাগে না। কি হয়েছে? আইমান আমতা আমতা করে বলল, ওই আনমনে হাঁটতে গিয়ে ভুল করে পা পিছলে মোড়ের ছোট্ট ড্রেনে পড়ে গিয়ে হাতে পায়ে অল্প ব্যথা পেয়েছে। আগুন ভ্রুকুচকে সন্দিহান কণ্ঠে বলল, আমার কেন মনে হচ্ছে তুই আমাকে মিথ্যা বলছিস? সত্যি করে বল, কি হয়েছে? পরে যদি আমি জানতে পারি তুই আমাকে মিথ্যা বলেছিস, বুঝতে তো পারছিস তোর কি হাল করব। দমে গেল আইমান। শুকনো ঢোক গিলল। কাঁচু মাচু হয়ে মুখটা ভালো করে উত্তর দিল, কি আর বলবো দুঃখের কথা। মাইশা বলেছে দেখা করবে। এত সকালে ফোন করায় ভাবলাম হয়তো সিরিয়াস কোনো ব্যাপার, সেজন্য দেখা করতে গিয়েছিলাম। আসার সময় কলেজের অনুষ্ঠানে তোলা কিছু ছবি ছিল, সেগুলো নিয়ে আসতে বলেছিল। বাড়ি থেকে বের হওয়ার পর কলোনির মোড়ে ওই যে গুলটে কাকুর বাড়িটা আছে না, সেখানে আসতেই একটা ছবি হাত ফসকে পড়ে গিয়েছিল। বাতাসে উড়ে ছবিটা গুলটে কাকুর বাড়ির সামনে পড়লো। সেখানে তার বউ দাঁড়িয়েছিল। আমি ওনাদের বাড়ি, ওনার বউ, গুলটে কাকুকে খেয়াল করিনি। আমার কাছে ছবিটা নেওয়া জরুরি ছিল। গুলটে কাকুর বউয়ের পায়ের কাছে গিয়ে ছবিটা পড়েছে। আমি গিয়ে ভদ্রভাবে বললাম, ভাবি কাপড়টা উঠান, ছবি তুলব। ব্যাস, বাকিটা ইতিহাস। ইতিহাসটা শুনতে যাচ্ছি। তারপর কি হলো? আঘাত পেলি কি করে? তোকে মেরেছে? আইমান কাঁধ উঁচিয়ে বাঁকা হেসে ভাব নিয়ে বলল, আমাকে মারবে? এত বড় সাহস এই মহল্লায় কারোর আছে? গুলটে কাকু আমার কথা শুনে টি শার্টের কলার ধরে শাসিয়ে বলল, ফাজিল ছেলে, আমার বউকে কাপড় উঠাতে বলিস? তোর ভাইকে বিচার দেব। আমি ওনার থেকে কলার ছাড়িয়ে বিষয়টা বুঝিয়ে বললাম। উনিও মেনে নিয়েছেন। না জেনে কলার ধরায় শালাকে ইচ্ছে মতো কয়েক ঘাত দিতে ইচ্ছে করছিল। নিহাত ওনার মেয়ের সাথে লাইন মারি, সেজন্যই তো ছেড়ে দিয়েছি। কি বললি? আইমান চমকে যায়। কি বলতে কি বলে ফেলেছে। মেকি হেসে বলল, বলছিলাম, ছবিটা নিয়ে আসার সময় পাগলা কুকুর তাড়া করেছিল। দৌড়ে সেখান থেকে চলে আসার সময় ড্রেনে পড়ে পায়ে হাতে কিছুটা চোট পেয়েছি। তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। রাখছি এখন। ফোন কেটে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো আইমান। বিড়বিড় করে বলল, এই পাগলা কুকুর যেই সেই কুকুর না ব্রো, এটা হলো বদহারামি পাগলা গুলটে কাকু। ছবি নিয়ে ওনার মেয়ে কেমন আছে সেটা জিজ্ঞেস করতেই লুঙ্গি কাছাড় দিয়ে কাঠের লাকড়ি দিয়ে দৌড়ে এসেছিল মারার জন্য। শালা একটু সময় দে, সুদে আসলে সব শোধ করে দেব। আয়মানকে মারতে আসা? আমাকে তো চিনে না চান্দু। এখন থেকে হাড়ে হাড়ে টের পাবে আয়মান কি জিনিস। আগুন কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। মিনা সকালের নাস্তা তৈরি করে রেখে গিয়েছিলেন। নাস্তা খেয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। যাওয়ার আগে মোমকে ঘুম থেকে তুলে মিনার চলে যাওয়ার ঘটনাটা জানায়। মোম কিঞ্চিত মন খারাপ করলেও আইমানের অ্যাক্সিডেন্টের কথা শুনে আর রাগ করল না। আগুন দুপুরে রান্না করতে নিষেধ করে দিয়েছে। বলেছে আজকে সে দুপুরের দিকে বাসায় চলে আসবে, আর বাসায় আসার সময় খাবার নিয়ে আসবে। যতদিন না কাজের লোকের ব্যবস্থা করা যাচ্ছে ততদিন বাইরের খাবার খাবে। মোম আগুনের কথা শুনতে নারাজ। ও বলেছে ও রান্না করবে। মোম জানে আগুন বাইরের খাবার খেতে পারে না। তাছাড়া মোম রান্না করতে পারে, বেশি একটা না পারলেও যতটুকু পারে নিত্যদিনের কাজ চালিয়ে নেওয়া যায়। সকালে তেমন কাঁচা বাজার পাওয়া যায় না, তবুও যা পায় একজন লোককে ফোন করে আগুন বেশ কিছু কাঁচা বাজার আনিয়ে নিয়েছে।
মিনা এক হাতে সেগুলো গুছিয়ে রেখেছেন। মাছ মাংস কেটে পলিথিনের মধ্যে ছোট ছোট পুটলি করে ফ্রিজে রেখে দিয়েছেন।